ছাত্রীরা, আজকে আমি তোমাদের বইয়ে পঞ্চম অধ্যায় নদী, এই নদীর চ্যাপ্টারটা শুরু করছি। প্রথমে বলবো নদী কাকে বলে বা নদী বলতে কি বুঝি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই কবিতাটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসি। অথবা নদী আপন বেগে পাগল পাড়া, এই গানটাও আমাদের অনেকেরই খুব শোনা বা পরিচিত গানের মধ্যে একটি। নদী সম্পর্কে আমরা যখন হাতে পেন্সিল ধরি বা পেন্সিলে লেখা শিখি, কিছুদিন বাদেই আমাদের যখন আঁকিবুকি করি, তখনই নদী সম্পর্কে আমাদের একটা ধারণা হয় যে জল ওপর থেকে নিচে বয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে নদী। হ্যাঁ, ঠিকই, জল যখন ওপর থেকে নিচে বয়ে আসে তখনই আমরা সেটাকে নদী বলি। ভূগোলের পরিভাষায় এটাকে একটু সুন্দর করে বলা যায় যে যখন কোনো জলধারা কোনো উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে আসে, যখন কোনো জলধারা কোনো উঁচু অঞ্চল থেকে ভূমির ঢাল অনুসরণ করে নিচের দিকে অনেক দূর বয়ে যায় এবং গিয়ে কোনো সাগরে, মহাসাগরে বা হ্রদে গিয়ে শেষ হয়, তখনই তাকে আমরা বলি নদী। এই যে ছবিটা দেখছো, এটা একটা উঁচু ভূমি থেকে সৃষ্টি হয়েছে, হয়ে ভূমির ঢাল অনুসরণ করে এটা ক্রমশ নিচের দিকে বয়ে এসেছে, আসার পর এটা এখানে একটা সাগরে গিয়ে শেষ হয়েছে। এটা হচ্ছে একটা নদী। আমাদের শরীরে যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, নদীরও এরকম অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে। আজকে আমরা নদীর সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো সম্পর্কেই জানব। প্রথমেই বলবো উৎস। উৎস কাকে বলে? উৎস হচ্ছে নদী যেখান থেকে সৃষ্টি হচ্ছে, পাহাড়ের চূড়ায়, এখানে দেখো এই পাহাড়ের চূড়ায় হয়তো বরফ আছে, সেই বরফ থেকে এই জলধারাটা সৃষ্টি হয়েছে। এই অংশটাকে, এই যে এটাকে, এই অংশটাকে, এগুলোকে বলা হচ্ছে নদীর উৎস। নদী যেখান থেকে সৃষ্টি হয় সেটাই হচ্ছে নদীর উৎস। এরপর চলে যাব নদীর মোহনা। উৎস থেকে শুরু হয়ে নদী ঢাল অনুসরণ করে গিয়ে যেখানে শেষ হয়, অর্থাৎ নদী যখন সাগর, মহাসাগরে যেখানে এসে মিলিত হয়, সেই অংশটাকে বলা হয় নদীর মোহনা। এই যে এই অংশ দুটো দেখতে পাচ্ছ, এই অংশ দুটো হচ্ছে নদীর মোহনা, উৎস আর মোহনা। এবার আমরা বলবো উপনদী এবং শাখা নদী। উপনদী কাকে বলে? উপনদী হচ্ছে কোনো মূল জলধারার সঙ্গে যদি ছোট ছোট জলধারা এসে মিলিত হয়, তখন সেই ছোট ছোট জলধারাগুলোকে মূল জলধারার বা মূল নদীর উপনদী বলে। এই যে এখানে এটা হচ্ছে মূল জলধারা, এর সঙ্গে এপাশ থেকে একটা জলধারা এসছে, এপাশ থেকে একটা জলধারা এসছে। এই জলধারা দুটো হলো এই মূল জলধারাটা বা মূল নদীটার উপনদী। আবার দেখো, এই পাহাড়টা থেকে একটা নদী সৃষ্টি হয়েছে, সেই নদীটা এসেও কি হয়েছে, এই নদীটার সঙ্গে মূল নদীর সঙ্গে মিলিত হচ্ছে। এটাও কিন্তু কি মূল নদীর একটা উপনদী। তাহলে উপনদী কাকে বলছে? যে ছোট ছোট জলধারা মূল নদীর সঙ্গে এসে মিলিত হয়, তখন সেই ছোট ছোট জলধারাগুলোকে মূল নদীর উপনদী বলা হয়। এরপর চলে যাব শাখা নদী। শাখা নদী হচ্ছে কোনো মূল নদী থেকে বা কোনো বড় নদী থেকে শাখা প্রশাখার মতো, গাছের যেমন শাখা প্রশাখা বেরিয়ে যায়, সেরকম মূল নদী থেকে যদি শাখা প্রশাখার মতন এরকম ছোট ছোট নদী বেরিয়ে যায়, যেমন দেখো এই একটা নদী বেরিয়ে গেছে, এই একটা নদী বেরিয়ে গেছে, এটা হচ্ছে মূল নদী। এই দুটো হচ্ছে এই নদীটা, আর এই নদীটা হচ্ছে মূল নদীটার শাখা নদী। অর্থাৎ কোনো মূল নদী থেকে যখন ছোট ছোট নদী বেরিয়ে যায় শাখা প্রশাখার মতন, তখন তাকে বলা হয় শাখা নদী। এবার আমরা বলবো দোয়াব। দোয়াব দোয়াব হচ্ছে দুটো নদীর, এই একটা নদী, এই একটা নদী, এই দুটো নদীর মাঝখানের যে ভূমিভাগ, এই ভূমিভাগটাকে বলা হচ্ছে দোয়াব। এই অঞ্চলটায় দুটো নদী থেকে পলি, বালি, কাঁকড় এগুলো ইত্যাদি জমা হতে হতে একসময় একটা উর্বর সমভূমি সৃষ্টি হয় এবং এখানে কৃষিকাজ হয়ে থাকে, এখানে বাড়িঘরদরও তৈরি হয়ে থাকে। এই হলো দোয়াব অঞ্চল। ভারতের গঙ্গা এবং যমুনা নদীর দোয়াব অঞ্চল খুব উর্বর, এখানে প্রচুর কৃষিকাজ হয় এবং এখানে অনেক বড় বড় শহর, তীর্থক্ষেত্র গড়ে উঠেছে। তাহলে আমরা পেলাম উৎস, উপনদী,
মোহনা, শাখা নদী, দোয়াব। এবার বলবো ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা কাকে বলছে? ধারণ অববাহিকা হচ্ছে পর্বতের উপরের অংশে যেখানে মূল নদীর সৃষ্টি হয়েছে এবং তার সঙ্গে উপনদীগুলো এসে তার মিলিত হয়েছে, সেই অঞ্চলে অর্থাৎ পর্বতের উপরের অংশ থেকে খানিকটা নিচে পর্বতের পাদদেশ পর্যন্ত এই অঞ্চলটা, এই পুরো অঞ্চলটাই হচ্ছে নদীটার ধারণ অববাহিকা। এই অঞ্চলটা হচ্ছে নদীটার ধারণ অববাহিকা। এরপর চলে যাব নদী অববাহিকা। প্রধান নদী, এখানে উপনদী সহ সে সৃষ্টি হচ্ছে পর্বতের ওপরে, সেখান থেকে পর্বত থেকে ধীরে ধীরে সে নেমে একেবারে মোহনার কাছে চলে গেছে, তার সঙ্গে এদিক থেকে এই পাহাড় থেকে আরেকটা উপনদী চলে এসছে, এসে এর সঙ্গে মিলিত হয়েছে। এই যে নদীগুলো, এই নদী গোষ্ঠী অর্থাৎ উপনদী, শাখা নদী সব মিলিয়ে এই নদীটা, মূল বড় নদীটা বিশাল অঞ্চলকে সে জল দিচ্ছে। দুপাড়ের অঞ্চলের চাষবাসের ক্ষেত্রে জল কাজে লাগছে, এখানে যারা বসবাস করছে তারা সেই জল দ্বারা উপকৃত হচ্ছে। তো এই যে অঞ্চলটা, এই বিশাল অঞ্চলটা, এই যে কালো রং দিয়ে দেখো বর্ডার করে ভেতরে হলুদ দিয়ে কালো ডট দেওয়া আছে, এই পুরো অঞ্চলটাই হচ্ছে এই নদীটার অববাহিকা অঞ্চল। অর্থাৎ কোনো নদী তার মূল নদী, উপনদী, শাখা নদী মিলে যে অঞ্চলে জল সিঞ্চন করে বা যে অঞ্চলে জল দিয়ে থাকে, সেই অঞ্চলটাই হচ্ছে নদী অববাহিকা। তাহলে এই নদীটার এই পুরো অঞ্চলটাই হচ্ছে নদীটার অববাহিকা অঞ্চল। এবার বলবো জলবিভাজিকা। জলকে যে বিভাজন করে, নাম থেকে কিছুটা বোঝা যায়, জলকে যে বিভাজন করে সেই হচ্ছে জলবিভাজিকা। আমরা জানি বা আমরা এইমাত্র পড়লাম যে নদী কাকে বলছে? যে ভূমির ঢাল অনুসরণ করে যখন কোনো উচ্চভূমি থেকে নিচের দিকে জলধারা নেমে আসছে তখনই সেটা হচ্ছে নদী। এখানে দেখো একটা উচ্চভূমি, এই উচ্চভূমি থেকে এদিকে জল চলে গেছে, এদিকে নদী নেমে গেছে। এই নীল রঙের অংশগুলো আমি নদী দেখাবার চেষ্টা করেছি। একটা উঁচু ভূমিভাগ, একটা মালভূমি বা পার্বত্যভূমি, যেটা মনে করে নিতে পারো। তো এই উঁচু অংশটা কি কখনো এই নদীটাকে এই নদীটার সঙ্গে মিলতে দেবে না? কখনো মিলতে দেবে না। এই উঁচু অংশটা বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে, এই নদীটার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই উঁচু অংশটা কি করছে? পর্বতের চূড়াটা দুটো নদীকে বিভাজন করে দিচ্ছে, তারা কখনোই মিলিত হতে পারছে না। তাই এই যে অংশটা, এই অংশটা হচ্ছে জলবিভাজিকা। জলকে বিভাজন করছে, তাই সে জলবিভাজিকা। এবার চলে যাব নদীর গতি। এই যে নদীটা উৎস থেকে মোহনা পর্যন্ত, নদীর এই গতিপথকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে উচ্চ গতি, অর্থাৎ পর্বত থেকে নদী যখন প্রবল বেগে নিচের দিকে নেমে আসছে তখন সেটা উচ্চ গতি। এরপর সমভূমির ওপর দিয়ে খানিকটা যখন বয়ে যাচ্ছে সেটা মধ্যগতি। এরপর যখন নদী আরও নিচু অংশের ওপর দিয়ে বয়ে একদম সাগরের কাছে চলে যায় তখন সেটাকে আমরা বলে থাকি নিম্ন গতি। তাহলে নদীর গতি কয় প্রকার? নদীর গতি হচ্ছে তিন প্রকার: উচ্চ গতি, মধ্যগতি আর নিম্ন গতি। নদীর গতি তিন প্রকার: উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি। এবার বলবো অন্তর্বাহিনী নদী এবং আন্তর্জাতিক নদী। এই ম্যাপটায় দেখো, এটা ভারতবর্ষের নদ নদীর মানচিত্র। এখানে দেখো সব নদী কিন্তু সাগরে এসে মিলিত হয়েছে। বঙ্গোপসাগর, এপাশে আছে আরব সাগরে, দেখো নর্মদা নদী আরব সাগরে এসছে, তারপরে তোমার কৃষ্ণা নদী বঙ্গোপসাগরে গেছে, হ্যাঁ, এখানে গঙ্গা নদীও বঙ্গোপসাগরে এসছে, সুবর্ণরেখা, অর্থাৎ কোনো সাগর বা মহাসাগরে গিয়ে নদী শেষ হয়, এটা হচ্ছে তার মোহনা। এই অঞ্চলগুলো হচ্ছে এই নদীগুলোর মোহনা অঞ্চল। কিন্তু এখানে দেখো একটা নদী, লুনি নদী দেখানো হয়েছে। এইখান থেকে নদীটা সৃষ্টি হয়েছে, হয়ে হয়ে এখানে এই জায়গাটায় পড়েছে। এটা কি কোনো আমাদের দেশের বাইরে, বর্ডারের বাইরে? না, এটা হচ্ছে কচ্ছের রণ বলা হয় এটাকে। অর্থাৎ এই নদীটা দেশের ভেতরে সৃষ্টি হয়েছে, দেশের ভেতরেই কিন্তু নদীটা শেষ হয়েছে। সে কিন্তু নদীটা দেশের বর্ডারে এসে বা নদীটা দেশের উপকূলে এসে সাগরে
পড়ে যায়নি বা সাগরে শেষ হয়নি। এই যে নদীটা, এটা হচ্ছে অন্তর্বাহিনী নদী, অর্থাৎ কোনো নদী যখন দেশের ভেতরে সৃষ্টি হয়ে দেশের ভেতরেই তার গতিপথ সম্পূর্ণ করে, তখন তাকে বলা হয়ে থাকে অন্তর্বাহিনী নদী। অন্তর মানে ভিতর, দেশের ভেতরে তৈরি হচ্ছে, ভেতরেই নদী শেষ হচ্ছে, উৎস মোহনা দুটোই দেশের ভেতরে, এটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। এরপর বলবো আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক নদী, দেখো এখানে একটা নদী দেখানো হয়েছে, এটা চীন। নদীটা এখান থেকে তৈরি হয়েছে, এখানে রাক্ষসতাল বলে মানস সরোবর, এখান থেকে নদীটা সৃষ্টি হয়েছে। হওয়ার পর তাহলে এটা তিব্বত চীনের মধ্যে দিয়ে যাচ্ছে সাংখো নদীটা, এরপর এখান থেকে ভারতবর্ষে ঢুকেছে। ঢোকার পর এটা ব্রহ্মপুত্র নাম নিয়ে ভারতবর্ষের এটা পুরোটাই ভারতবর্ষে এখান দিয়ে প্রবাহিত হয়েছে। হওয়ার পর এটা বাংলাদেশে গেছে, যাওয়ার পর তারপরে সে বঙ্গোপসাগরে শেষ হয়েছে। তাহলে এই নদীটা, ব্রহ্মপুত্র নদীটা সৃষ্টি হয়েছে তিব্বতে, তারপর তিব্বতের চীন অংশ দিয়ে গেছে, গিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে, ভারতবর্ষের ওপর দিয়ে বয়ে গেছে, তারপর আবার বাংলাদেশের মধ্যে দিয়েও বয়ে গিয়ে অবশেষে নদীটার মোহনা শেষ হয়েছে বঙ্গোপসাগর। তাহলে এই নদীটা 3টে দেশের মধ্যে দিয়ে গেছে। যখন কোনো নদী একাধিক দেশের মধ্যে দিয়ে, একের বেশি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তখন সেই নদীকে আমরা বলবো আন্তর্জাতিক নদী। এরকম ব্রহ্মপুত্র নদী। আবার দেখো আমাদের ভারতে আরেকটা নদী আছে, সেটা হচ্ছে সিন্ধু নদী। এটাও কিন্তু এই তিব্বতের মানস সরোবর থেকে সৃষ্টি হয়ে তারপর ভারতে গেছে, তারপর আবার পাকিস্তানে গেছে। 3টে দেশের মধ্যে দিয়ে সিন্ধু নদীটা গেছে, তাহলে এটাও কিন্তু আন্তর্জাতিক নদী। কিন্তু দেখো গঙ্গা নদী আন্তর্জাতিক নয়, এ পুরোটাই কিন্তু ভারতবর্ষের মধ্যে দিয়ে চলে গেছে। মহানদী আন্তর্জাতিক নয়। তারপরে এখানে দেখো কৃষ্ণা নদী, এও আমাদের দেশের মধ্যে প্রবাহিত হচ্ছে, এটা কেউ আন্তর্জাতিক নয়। কিন্তু সিন্ধু এবং ব্রহ্মপুত্র দুটো হচ্ছে আন্তর্জাতিক নদী। তাহলে অন্তর্বাহিনী নদী লুনি পেলাম কাকে বলে জানলাম, আন্তর্জাতিক নদী কাকে বলে সেটাও আমরা জানলাম। এবার আমরা জানব নিত্যবহ নদী এবং অনিত্যবহ নদী। প্রথমে যে ছড়াটা বলেছিলাম, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আরে নদীতে তো সারা বছরই জল থাকবে, বৈশাখ মাসে হাঁটু জল কেন থাকবে? তারপরের দুটো লাইন আরেকটু বলি, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি। তার মানে এই নদীটায়, আমাদের এই ছোট নদীতে কিন্তু সারা বছর জল থাকে না। বৈশাখ মাস এলে, গ্রীষ্মকাল এলে জল কিন্তু তখন আর সেখানে থাকে না, তখন গরুও পার হয়ে চলে যাচ্ছে, মানুষও পার হচ্ছে নদী দিয়ে, গরুও পার হচ্ছে। এটা হচ্ছে অনিত্যবহ নদী, অর্থাৎ সারা বছর এই নদীতে প্রচুর জল থাকে না, তাই অনিত্যবহ। আবার নদী আপন বেগে পাগল পাড়া, এখানে দেখো নদীটা এঁকেছি পুরো নীল রং দিয়ে। এখানে কিন্তু এই পাগলপাড়া নদীতে কিন্তু সারা বছরই কি থাকছে? জল থাকছে, তাই এটা হচ্ছে নিত্যবহ নদী। এটা যেমন অনিত্যবহ নদী, এটা অনিত্যবহ, এটা অনিত্যবহ নদী, আর এটা হচ্ছে নিত্যবহ নদী, যাতে সারা বছরই জল থাকছে, সেটা হচ্ছে নিত্যবহ নদী। অনিত্যবহ নদী মানচিত্রে সাধারণত এরকম কালো রং দিয়ে দেখানো হয়, বা এরকম নদীর ভেতরে কালো ডট ডট দিয়ে দেখানো হয়, আর নিত্যবহ নদী মানচিত্রে সবসময় নীল রং দিয়ে দেখানো হয়ে থাকে। আজকে আমরা তাহলে অনেক কিছু জানলাম নদীর দেহের বিভিন্ন অংশ সম্পর্কে, বিভিন্ন ধরনের নদী সম্পর্কে আমরা জানলাম। পরের দিন আমরা নদীর বিভিন্ন গতি এবং কাজ সম্পর্কে পড়ব।